অনেক ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, বিন্যাস ও সমাবেশ। কেমন আছো সবাই বলো তো? ভাইয়ার অডিও ভিডিও সবকিছু কি শুনতে পাচ্ছ? বলো। রোজা রেখে সবাই টায়ার্ড, তাই না? ওকে, চলো চলো, আর কথা না বাড়াই আমরা শুরু করি, কেমন? ওকে, ঠিক আছে। আচ্ছা, সবার পড়াশোনার কি অবস্থা আমাকে বলো। আমি ফার্স্টে কিছু কথাবার্তা বলবো, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শুরু করে দিব। ওকে, সবাই বলো পড়াশোনার কি অবস্থা। সাইকেলের ক্লাসগুলো কি সবাই ফলো করতে পারতেছো? আমাকে বলো তো, সাইকেলের ক্লাসগুলোতে কি তোমরা সবাই ফলো করতে পারতেছো? হুম, সবাই? আচ্ছা, তো যেগুলা ফলো করতে পারো নাই, বা যেই চ্যাপ্টারগুলো এখনো শেষ হয় নাই, শেষ করো। এটাই এটাই সলিউশন। তোমরা এইচএসসি 27 ব্যাচ, যথেষ্ট সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে। তো তাড়াতাড়ি যেই চ্যাপ্টারগুলা তুমি শেষ করতে পারো নাই, বাকি আছে, বুঝছো, যেই চ্যাপ্টারগুলা বাকি আছে ওগুলা শেষ করো। আমাদের ক্লাসটা ভালো করে ফলো করো, ঠিক আছে? ক্লাসটা তুমি ফলো করো, ক্লাসের স্লাইডটা ফলো করো। প্রথমত তুমি একদম বেসিক থেকে যখন পড়বা, আমাদের ক্লাসটা, যতগুলা ক্লাস আছে একটা না বসে শেষ করে দাও। ধরো একটা চ্যাপ্টারের জন্য তুমি 1 সপ্তাহ সময় লাগবা, ধরো ওই চ্যাপ্টারের জন্য 14টা ক্লাস, তাহলে তোমার টার্গেট কি থাকবে? ডেইলি 2টা করে চ্যাপ্টার, 2টা করে ক্লাস শেষ করা। হ্যাঁ, ক্লাস জমে গেছে, আমি বলতেছি যাদের ক্লাস জমে গেছে আমরা কিভাবে শেষ করব, কিভাবে শেষ করব। আচ্ছা, তোমার নর্মাল পড়াশোনা চলতেছে, ঠিক আছে? এখন ধরো একটা চ্যাপ্টার, কোন চ্যাপ্টারটা? ধরো বিন্যাস ও সমাবেশ, বা ধরো ফাংশন। এই চ্যাপ্টারটা তোমার জমে গেছে, ঠিক আছে? ধরো আমাদের একটা চ্যাপ্টার, চ্যাপ্টার এক্স, এটা জমে গেছে। এখন এটা আমরা কেমনে পড়বো, কেমনে পড়বো? তো আমরা কি করব? ফার্স্টে এই যে সাইকেলের ক্লাসগুলা তুমি দেখে বসবে। একটা চ্যাপ্টারের উপর এভারেজে 10 থেকে 14টা ক্লাস থাকে, বুঝছো? তো তুমি ধরে নিলা এই চ্যাপ্টারটা শেষ করার জন্য তুমি 1 সপ্তাহ, 1 উইক সময় নিবা। 1 উইক কি করবা? সময় নিবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 উইক সময়ে কিভাবে শেষ করবো চ্যাপ্টারটা? ফার্স্ট অফ অল আমি কি করব? ধরলাম 14টা ক্লাস, তাহলে 7 দিন। প্রতিদিন তোমাকে কয়টা ক্লাস দেখতে হবে? 2টা ক্লাস। তার মানে প্রতিদিন গড়ে তোমাকে 3 ঘন্টা ক্লাসের পেছনে দিতে হবে, ঠিক আছে? তাহলে গড়ে তুমি প্রতিদিন কি 2টা করে ক্লাস শেষ করলে, করতেই হবে, কারণ তুমি অলরেডি পিছিয়ে গেছো, এখন একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? সো সবগুলা ক্লাস শেষ করো। আগে আমি বলতেছি সবগুলা ক্লাস শেষ করো। ডান। তাহলে কয়টা ক্লাস শেষ হয়ে গেল? 14টা ক্লাস শেষ হয়ে গেল 7 দিনে। এরপর ক্লাস করার সময় তুমি নোট করছো নিশ্চয়ই, তাই না? তাই তো, ক্লাস করার সাথে সাথে তোমার 14টা ক্লাসে সব চ্যাপ্টারের যত কনসেপ্ট আছে সব একদম ডান। এখন তুমি কি করবা? তোমার যে নোট খাতাটা বানাইছো সেটা দেখে একবার ছোট্ট করে একটা রিভিশন দাও, একটা রিভিউ করো, যে কি কি পড়লা, সবকিছু মাথায় একবারে নাও, ঠিক আছে? ডান। স্টেপ 3 কি? আমাদের সাইকেলের যে বইটা আছে সেই বইটা তুমি সলভ করবা। সাইকেলের যে বইটা আছে সেই বইটা সলভ করবা। সলভ করতে গিয়ে তুমি দেখবা যে 90% অঙ্ক তোমার সলভ করা লাগতেছে না, আমি ক্লাসেই সলভ করাই দিছি। কারণ আমাদের ক্লাসগুলা কিন্তু আমি তো কনসেপ্ট শিখাবো, তার পাশাপাশি কি প্র্যাকটিসও করাবো, তার পাশাপাশি প্র্যাকটিসও করাবো। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো, বলো তো। আর যাদের কাছে এই সাইকেলের বইটা নাই তারা কি করবা? তারা সাইকেলের বইয়ের জায়গায় মেইন বইটা ফলো করবে, ঠিক আছে? ঠিক আছে, ফার্স্টে সবগুলা ক্লাস দেখে ফেলবা। ক্লাস দেখার মাঝে অত প্র্যাকটিস ট্যাকটিস করার দরকার নেই, কারণ ক্লাস দেখার মাঝে, ক্লাসের মধ্যে আমি পর্যাপ্ত প্র্যাকটিস করাই দিছি, ক্লাসের মধ্যেই কি আমি পর্যাপ্ত প্র্যাকটিস করাই দিছি। ওকে, স্টেপ 1 ডান, সবগুলা ক্লাস দেখে ফেলছি। স্টেপ 2 কি হবে? আমি যে নোট খাতাটা করলাম পুরাটা রিভিউ দিব, রিভিশনের মতো, কারণ এরপরেই আমার কি প্র্যাকটিস। এই দুইটা স্টেপ হচ্ছে প্রিপারেশন, এই স্টেপটা কি যুদ্ধ করা, ঠিক আছে? ইনিশিয়াল প্রিপারেশন, এটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন। তুমি যুদ্ধের ঠিক আগের দিন কি করতেছো? তোমার তরবারি টরবারি ধার দিয়ে দিতেছো।
এরপরে তুমি সাইকেলের বইটা থেকে প্র্যাকটিস করবে, দেখবা 90% অঙ্ক আগে থেকে করা হয়েছে। যাদের সাইকেলের বইটা নাই এখানে মেইন বইটা ফলো করবো। ডান ডান ভাই, ক্লাস করতে করতে প্র্যাকটিসের টাইম পাই না, ক্লাসের মধ্যেই তুমি প্র্যাকটিস করো। আমরা কি ক্লাসের মধ্যে পর্যাপ্ত প্র্যাকটিস করাই না? আমি তো তোমাকে বললাম প্র্যাকটিসের 90% কিন্তু এখানেই ডান হয়ে যাবে। তুমি যখন সাইকেলের বুক বা মেইন বুক করতে যাবা 90% অঙ্ক দেখবা তুমি পারতেছো। ওকে, তো ডান, আমি মুছে দিলাম। ওকে, সবাই এখন মনোযোগ দাও, আমরা আমাদের চ্যাপ্টারটা শুরু করতে যাব। কেমন? আমরা আমাদের চ্যাপ্টারটা শুরু করতে যাব। ওকে, মনোযোগ দিছো? ওকে, আমি একটা এন্ট্রি নেই। হ্যাঁ, তো আমরা আজকে পারমুটেশন এন্ড কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটার প্রথম ক্লাসটা দেখব। না হইলো না, এন্ট্রিটা হইলো না, তাই না? একটু দাঁড়াও, দিচ্ছি এন্ট্রিটা ভালো করে দেই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটার পঞ্চম ক্লাসটা, হইল না, পঞ্চম ক্লাস কেমন, এটা তো চ্যাপ্টার 5। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই রেডি তো? রেডি তো বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার শুরু করার জন্য? ওকে, রেডি। আমাদের আলাপ সালাপ বাদ, এখন আমরা শুরু করব। সাউন্ড কম, হ্যাঁ, দাঁড়াও, সাউন্ডটা ঠিক করি। সাউন্ড কম হলে তো সমস্যা। হ্যালো 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 হ্যালো, সাউন্ড তো কম হওয়ার কথা না। হ্যালো 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 হ্যালো, এখন ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, রেডি রেডি রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটার প্রথম ক্লাসটা করব। তো বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই মজার। কেন মজার? তুমি যদি এই চ্যাপ্টারটা বুঝতে পারো, সবকিছু বুঝতে পারো, তাইলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক করতে তোমার 5 সেকেন্ডের বেশি লাগবে না। এন্ড তুমি মুখে মুখে করতে পারবা। তুমি কোয়েশ্চেন দেখবা, সাথে সাথে ঠাস করে এতটুকু জায়গার মধ্যে অ্যান্সার লিখে ফেলতে পারবা, তুমি যদি বুঝতে পারো। কিন্তু না বুঝতে পারলে তুমি জীবনেও সলভ করতে পারবে না। তোমরা ছোটবেলায় পাজল সলভ করছো না, সুডুকু সলভ করছো, কিংবা দাবা খেলছো, এই চ্যাপ্টারটা অনেকটা না পাজল সলভ করার মতো, অনেক মজার ব্রেইন গেম এখানে বেশি, বুঝছো? তো তোমাদের কারো যদি পাজল সলভ করতে ভাল লাগে বা সলিড ব্রেইন গেম যেগুলো আছে ওগুলা করতে ভাল লাগে, বা অলিম্পিয়াড, তোমরা ম্যাথ অলিম্পিয়াড দিছো, ম্যাথ অলিম্পিয়াডের প্রচুর কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে হয়, পারমুটেশন এন্ড কম্বিনেশন। ঠিক আছে? তো খুবই মজার যদি তুমি ঠিকমতো বুঝতে পারো, আর না বুঝতে পারলে জীবনেও তুমি সলভ করতে পারবে না। সো আমি তোমাকে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে বুঝাবো। সো তোমার কাজ হবে 100% মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় থাকা, আমি কি বলতেছি এটা বুঝার চেষ্টা কর। ঠিক আছে? সো কখনো মানে এটা কি বলে, অমনোযোগ নিয়ে এই চ্যাপ্টারের ক্লাস করতে আসবা না। এই চ্যাপ্টারের ক্লাস যখন করবা পুরাপুরি মনোযোগ দিয়ে করবা। আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে 7 থেকে 8টা বা 9টা ক্লাস লাগবে। ওকে, তো আমরা শুরু করতেছি। আমরা প্রথম যেই জিনিসটা দেখবো গণনার গুণন বিধি। একদম সহজ, একদম কমন সেন্স। আমরা দেখবো এই চ্যাপ্টারে না কোনো ফর্মুলা নাই, বুঝছো? ত্রিকোণমিতি করতে গেলে এতগুলা ফর্মুলা, ডিফারেন্সিয়েশনে এতগুলা ফর্মুলা, এখানে কোনো ফর্মুলাই নাই। জাস্ট গুণটা তুমি ঠিক মতো করতে পারলেই হবে, যোগটা ঠিক মতো করতে পারলেই হবে। তো গণনার গুণন বিধি এটা মানে কি? ধরো তোমার বাড়ি হচ্ছে চিটাগাং, এখন তুমি কি করবা? ঈদে চিটাগাং যাবা, তাই না? ঈদে যারা বাসে চিটাগাং যাও, মাঝখানে একটা স্টপ থাকে না, কুমিল্লায় কি একটা থামে, বাসটা কিছুক্ষণের জন্য থামে। আচ্ছা, তো ধরো তুমি ঢাকা থেকে কোথায় যাবা? চিটাগাং যাবা। ঢাকা থেকে কোথায় যাবা আমাকে বলো তো? এটা হচ্ছে তোমাদের যাত্রা শুরু, তুমি যাবা হচ্ছে চিটাগাংয়ে। যাবা কোথায়? চিটাগাং। এখন মাঝখানে একটা স্টপেজ আছে, সেটা হচ্ছে কুমিল্লা। আচ্ছা, এবার আমি তোমাকে বললাম যে ঢাকা থেকে কুমিল্লা
তিন ভাবে যাওয়া যায়, বুঝছো? তিন ভাবে, তিন ধরনের বাস আছে। হ্যাঁ, তুমি ঢাকা থেকে কুমিল্লা তিনটা উপায়ে যেতে পারবা। কয়টা উপায়ে? তিনটা উপায়। কয়টা উপায়ে? তিনটা উপায়। কুমিল্লা থেকে চিটাগাং যাইতে পারবা দুইটা উপায়। কয়টা উপায়? দুইটা উপায়। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম ঢাকা থেকে চিটাগাং তাহলে টোটাল কয়টা উপায়ে যাওয়া যেতে পারে? ঢাকা থেকে চিটাগাং তাহলে টোটাল কয়টা উপায়ে যাওয়া যেতে পারে? আমাকে বলো, আমাকে বলো। এখানে তিনটা উপায়, এখানে দুইটা উপায়, তার মানে ঢাকা থেকে চিটাগাং তো আমরা পাঁচটা উপায়ে যাইতে পারি, তাই না? 3 + 2 ইজি, তাই না? পাঁচটা উপায়, নাকি 3 × 2 ছয়টা উপায়? আমাদের অ্যান্সার কোনটা হবে? পাঁচটা নাকি ছয়টা? পাঁচটা নাকি ছয়টা? আচ্ছা, আমরা একটু চিন্তা করি। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য ফার্স্টে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া লাগে। আচ্ছা, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার ধরো তিন ধরনের বাস আছে, বাস এ, বাস বি, বাস সি। আচ্ছা, এবার কুমিল্লা থেকে তুমি যখন চিটাগাঙে যাবা দুই ধরনের বাস আছে, এক্স আর ওয়াই। এখন দেখি, তুমি ধরো ঢাকা থেকে কুমিল্লা আসছো এ বাসে। কুমিল্লা আসার পর তোমার হাতে কয়টা অপশন বাকি আছে আমাকে বলো তো? এই পথে এসে দেখো দুইটা অপশন, হয় এক্স না হয় ওয়াই, তাই তো? তাই না, তাই না, তাই না? তাহলে তুমি যদি ঢাকা থেকে কুমিল্লা এ বাসে আসো, তারপরেও কিন্তু কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার তোমার দুইটা অপশন থাকবে, এ এক্স, এ ওয়াই, তাই না? আবার আবার তুমি যদি খেয়াল করো, ঢাকা থেকে কুমিল্লা যদি বি বাসে আসো, তাহলেও কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার দুইটা অপশন, দুইটা উপায় থাকবে, দুইটা রাস্তা থাকবে, বি এক্স আর বি ওয়াই, বি এক্স আর বি ওয়াই, তাই না? বি এক্স আর বি ওয়াই। আবার তুমি যদি ঢাকা থেকে কুমিল্লা যাও সি বাসে, সি বাসে, কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার কিন্তু তখনও দুইটা উপায় থাকবে, এক্স আর ওয়াই। আমি কি বুঝাইতে পারলাম তোমাকে? তার মানে ব্যাপারটা এরকম না যে এই প্রত্যেকটা অপশনের জন্য আরো দুইটা করে অপশন খোলা আছে, প্রত্যেকের জন্য দুইটা করে আছে। তাহলে এখানে কয়টা জিনিস? তিনটা। এই তিনটার জন্য এই দুইটা করে আরো উপায় আছে। তাহলে টোটাল কত উপায়ে যাওয়া যায় আমাকে বলো তো? টোটাল কত উপায়ে যাওয়া যায়? 3 × 2 বা 6 উপায়ে, তাই না? আমাকে বলো, আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এখন আমি যদি এটা না করে বলতাম যে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায় এম উপায়ে, কত উপায়ে? এম উপায়ে। ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায় এম উপায়ে। কত উপায়ে আমাকে বলো তো? এম উপায়। আর কুমিল্লা থেকে চিটাগাং যাওয়া যায় এন উপায়ে, এন উপায়ে। তাহলে আমাকে বলতে পারবা যে ঢাকা থেকে চিটাগাং যাওয়া যাইত কত উপায়ে? আমাকে সবাই একটু বলো। দেখো, এই যে এমটা উপায়, এই এম উপায়ের প্রত্যেকটার জন্য কুমিল্লা থেকে আবার চিটাগাং এন উপায়ে যাওয়া যাবে, এন উপায়ে যাওয়া যাবে। তাহলে ঢাকা থেকে চিটাগাং কি এম গুণ এন এত উপায়ে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটু জিনিস চিন্তা করি, আরেকটু জিনিস চিন্তা করি। ঠিক আছে, এবার তুমি ঢাকা থেকে চিটাগাং যাবা, তবে এবার আরো বেশি স্টপেজ নিয়ে, আরো বেশি স্টপেজ নিয়ে। ধরো তুমি ফার্স্টে ঢাকা থেকে যাবা হচ্ছে কুমিল্লা, কুমিল্লা থেকে ফেনী, ফেনীতে একটা স্টপেজ আছে, লোকাল বাস দিয়ে যাইতেছো। তারপর ফেনী থেকে যাবা হচ্ছে চিটাগাং, বা ধরো কুমিল্লা থেকে চিটাগাং গেলে এবার তোমার যাত্রা হচ্ছে কক্সবাজার। হ্যাঁ, ওকে। এবার আমি তোমাকে বললাম যে ঢাকা থেকে আমরা যাব হচ্ছে কক্সবাজার, ঠিক আছে? আমার কাজটা কি? আমার কাজটা কি? আমার মেইন কাজটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া, ঢাকা থেকে কক্সবাজার যাওয়া, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে মেইন কাজ, এটা হচ্ছে মেইন কাজ। এখন এই মেইন কাজটাকে আমরা কয়েকটা ছোট ছোট, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজে ভাগ করছি, তাই না? কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজে ভাগ করছি, তাই তো? ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমরা ফার্স্টে ঢাকা থেকে ধরো কুমিল্লা গেলাম, কয়টা উপায়? ধরো পিটা উপায়। কুমিল্লা থেকে চিটাগাং গেলাম
ধরো কিউটা উপায়, চিটাগাং থেকে কক্সবাজার গেলাম, ধরো আরটা উপায়। ঠিক আছে, তাহলে আমি বললাম যে ঢাকা থেকে কক্সবাজার কতগুলা উপায়ে যাইতে পারবা? আমাকে একটু বলো তো সবাই, আমাকে একটু বলো তো সবাই। বল। PQR উপায়, তাই না? একদম কমন সেন্স। কিন্তু ধরো ঢাকা থেকে চিটাগাং কত উপায় আসতে পারবা? PQটা উপায় না? আমাকে এই কথাটা বলো যে ঢাকা থেকে চিটাগাং কতটা উপায়, PQ উপায় আসতে পারবা? এই PQ যতগুলো উপায় আসছে প্রত্যেকটা উপায়ের জন্য আরটা করে অপশন থাকবে, আরটা করে অপশন থাকবে। তাহলে টোটাল কয়টা অপশন? PQ ইন্টু আর, PQ ইন্টু আর। তার মানে এখানে আমরা একটা মজার জিনিস শিখলাম, মজার জিনিস শিখলাম। এই যে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের মেইন কাজ, সম্পূর্ণ কাজটা হচ্ছে এইটা, ঢাকা থেকে কক্সবাজার যাওয়া। আর এই যে এগুলা, এগুলা কিন্তু সাব টাস্ক, ছোট ছোট কাজ, অসম্পূর্ণ কাজ। ঠিক আছে, এখানে তিনটা কাজ, ঢাকা থেকে কুমিল্লা যাওয়া, কুমিল্লা থেকে চিটাগাং যাওয়া, চিটাগাং থেকে এটাতে যাওয়া। দেখো আমার সম্পূর্ণ কাজটা কি ছিল? আমার সম্পূর্ণ কাজটা বা মেইন রেসপন্সিবিলিটি ছিল ঢাকা থেকে কক্সবাজার যাওয়া। এটা ছিল আমাদের সম্পূর্ণ কাজ। এই সম্পূর্ণ কাজটাকে আমরা কি করছি? কয়েকটা ছোট ছোট অসম্পূর্ণ কাজে ভাগ করে ফেলছি, তাই না? আমাদের যে সম্পূর্ণ কাজটা সেটাকে আমরা কয়েকটা ছোট ছোট সংক্ষিপ্ত কাজে ভাগ করে ফেলছি। ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চিটাগাং, চিটাগাং থেকে কক্সবাজার। দেখো এই তিনটা কাজ কিন্তু অসম্পূর্ণ কাজ, তাই না? অসম্পূর্ণ কাজ কেমন আমাকে বলো? অসম্পূর্ণ কাজ বা সাব টাস্ক বলতে পারো। সাব টাস্ক, একটা মিশনের সাব টাস্ক থাকে না, তোমরা যারা গেম খেলছো। এই অসম্পূর্ণ কাজ তিনটা মিলায়, ধর এই তিনটা কাজ তুমি যদি করো মিলায়, সম্পূর্ণ কাজটা হয় না, তাই তো? যদি এরকম হয় কয়েকটা অসম্পূর্ণ কাজ মিলে একটা কাজ সম্পূর্ণ হচ্ছে, তাহলে ওই সম্পূর্ণ কাজ করার উপায়, সম্পূর্ণ কাজ করার উপায় ইকুয়ালস টু অসম্পূর্ণ কাজগুলা করার উপায়ের গুণফল, অসম্পূর্ণ কাজগুলা করার উপায়ের গুণফল। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ব্যাপারটা হচ্ছে এরকম, মানে একটা টাস্ক, ওই টাস্ক কতভাবে করা যায় ইজ ইকুয়ালস টু ওই টাস্কটাকে তুমি যদি কয়েকটা সাব টাস্কে ভাগ করে ফেলো, ছোট ছোট কাজে ভাগ করে ফেলো, যে ছোট ছোট কাজগুলা করলে ওই কাজটা কমপ্লিট হবে, সেগুলার উপায়ের গুণফল, সেগুলার উপায়ের গুণফল। ক্লিয়ার? ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? কথাটা ইম্পর্টেন্ট কিন্তু। একটা সম্পূর্ণ কাজ, এটা কত উপায়ে করা যায়? তুমি কি করলা? এই সম্পূর্ণ কাজটাকে কয়েকটা ছোট ছোট কাজ বা সাব টাস্কে ভাগ করে ফেললা, যেই সাব টাস্ক গুলা করলে সম্পূর্ণ কাজটা করা হয়। তাহলে সম্পূর্ণ কাজটা করার উপায় ইকুয়ালস টু এই যে ছোট ছোট কাজগুলা, এদের উপায় সংখ্যার গুণফল, এদের উপায় সংখ্যার গুণফল। ওকে ওকে, চলো, এটাই লেখা আছে গণনার গুণন বিধি। হ্যাঁ, কোনো কাজ যদি এক্স সংখ্যক উপায়ে এবং ওই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় একটা কাজ যদি ওয়াই সংখ্যক উপায়ে করা যায়, তবে কাজ দুইটা একত্রে এক্স ইন্টু ওয়াই সংখ্যক উপায়ে সম্পাদন করা যাবে বা সম্পন্ন করা যাবে। ক্লিয়ার? এই লাইনটা আবার পড়ো, আবার পড়ো, এটা ভালো করে বুঝতে হবে। দেখো, কোনো কাজ যদি এক্স সংখ্যক উপায়ে এবং ওই কাজের উপর নির্ভরশীল দ্বিতীয় আরেকটা কাজ, দ্বিতীয়র পরে আরেকটা থাকতে পারে, তৃতীয় আরেকটা থাকতে পারে। ওকে, আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? ওকে, এবার আমরা দেখব হচ্ছে গণনার যোজন বিধি। কি দেখব? গণনার যোজন বিধি। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। ধরো আমার এবার মেইন কাজটা হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যাওয়া। ওকে, আচ্ছা, ঢাকা থেকে চিটাগাং আমি স্থল পথে যেতে পারি ধরো তিন উপায়। বাস দিয়ে যেতে পারি, ট্রেন দিয়ে যেতে পারি, মাইক্রো বাস দিয়ে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আকাশ পথে যেতে পারি, আকাশ পথে যেতে পারি দুই উপায়, বিমান দিয়ে,
হেলিকপ্টার দিয়ে। তাহলে আমাকে বলো তো ঢাকা থেকে চিটাগাং আমি কত ভাবে যেতে পারি? ঢাকা থেকে চিটাগাং আমি কত ভাবে যেতে পারি? আমি ঢাকা থেকে চিটাগাং দুই উপায়ে যেতে পারি, মানে দুইটা ওয়ে আর কি। একটা হচ্ছে স্থলপথ, একটা হচ্ছে জলপথ, আকাশপথ। স্থলপথে আমরা দেখলাম তিনটা উপায়ে যেতে পারি, আকাশ পথে যেতে পারি দুইটা উপায়। তাহলে আমাকে বলো তো ঢাকা থেকে চিটাগাং আমরা কতগুলা উপায়ে যেতে পারি? বলো বলো কতগুলা উপায়ে যেতে পারি? 5টা উপায়ে যেতে পারি না? ভাই এখানে কেন যোগ হইল? কারণ এই যে ঢাকা থেকে চিটাগাং এটা কিন্তু আর কোনো সাব টাস্ক নাই, এটা কিন্তু সম্পূর্ণ কাজ, তাই না? ঢাকা থেকে চিটাগাং এটা কি সম্পূর্ণ কাজ না? স্থলপথে, যাই হোক স্থলপথে কিন্তু সম্পূর্ণ কাজ তো হইছে। তোমার সম্পূর্ণ কাজটা কি? ঢাকা থেকে চিটাগাং যাওয়া। আবার আকাশ পথে সেম কথা না? এটা কিন্তু সম্পূর্ণ কাজ হইছে। আবার আমি আরেকটা দিতে পারি যে আমি যদি বলি যে ঢাকা থেকে চিটাগাং স্থলপথ আকাশপথ গেলা জলপথেও তো যাওয়া যায়। জাহাজ দিয়ে যেতে পারো, স্পিড বোট দিয়ে যেতে পারো, ফেরি দিয়ে যেতে পারো। ধরো 3 উপায়ে বললাম। হ্যাঁ, জলপথ, আকাশপথ, আরেকটা পথ আমরা দেখে ফেললাম, সেটা ধরো জলপথ, স্থলপথ, আকাশপথ। বুঝছো? জলপথে। তাহলে বলো তো এবার আমি ঢাকা থেকে চিটাগাং কত উপায়ে যেতে পারবো? এই তিনটার যোগফল, বুঝছো? 3 + 3 + 2। এক্ষেত্রে কাজগুলা সম্পূর্ণ ছিল। এই যে এটা কিন্তু আর সাব টাস্ক না, এটা সম্পূর্ণ কাজ, এটাও সম্পূর্ণ কাজ। তার মানে সম্পূর্ণ কাজের রেজাল্ট গুলা যোগ হয়। আমি বুঝাইতে পারছি? আচ্ছা আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, এবার আমাকে বলো। আচ্ছা এখানে আমরা ঢাকা থেকে চিটাগাং, এই সর্বনাশ, ঢাকা থেকে, হ্যাঁ আমাকে বলো তো এখানে আমি ঢাকা থেকে চিটাগাং কত উপায়ে যাইতে পারলাম? 6 উপায়ে না? ঢাকা থেকে চিটাগাং কত উপায়ে যাইতে পারলাম? 6 উপায়ে। এইটা ধরো স্থলপথে, ঠিক আছে? ঢাকা থেকে চিটাগাং কত উপায়ে আমরা যাব? আচ্ছা স্থলপথে উপায় সংখ্যা দেওয়া আছে। এবার আমি বললাম ঢাকা থেকে চিটাগাং আমি আকাশ পথে 2 উপায়ে যেতে পারি, আবার জলপথে 3 উপায়ে যেতে পারি। এবার আমাকে বলো তাইলে ঢাকা থেকে চিটাগাং আমি মোট কত উপায়ে যেতে পারি? আমাকে বলো। স্থলপথে 3, 2, তার মানে স্থলপথে কত উপায়ে যেতে পারো? 3 × 2, তার মানে 6 উপায়। এই 6টা কিন্তু সম্পূর্ণ কাজ। জলপথে যেতে পারো কত উপায়ে? আমাকে বলো। 2 উপায়ে। আকাশ পথে কত? এত। ঠিক আছে, এই 3 আর 2 এগুলো ছিল অসম্পূর্ণ কাজ, কিন্তু 6 এটা কিন্তু সম্পূর্ণ কাজ হয়েছে। এটাও সম্পূর্ণ কাজ, এটাও সম্পূর্ণ কাজ। তো এই কয়টা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 6 আর 2 8, 8 আর 3 11। তার মানে ঢাকা থেকে চিটাগাং যেতে পারি 11 উপায়। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো তো। ওকে, সুন্দর করে দেওয়া আছে, দেখো এটাই গণনার যোজন বিধি। কোন একটা কাজ যদি x সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এবং অপর একটা কাজ স্বতন্ত্রভাবে y সংখ্যক উপায়ে করা যায়, তবে কাজ দুইটা। এটা আসলে না মনে রাখতে হবে, তোমার যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে। দেখো কি বলছে? সম্পূর্ণ কাজগুলা যোগ করতে হবে, সম্পূর্ণ কাজের উপায় সংখ্যাগুলা যোগ করতে হবে, আর অসম্পূর্ণ কাজের উপায়গুলা গুণ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এবার চলো আমরা আমাদের চ্যাপ্টারটার মেইন জিনিসে চলে আসি। আমাদের চ্যাপ্টারটার নাম কি? বিন্যাস ও সমাবেশ। আচ্ছা, বিন্যাস হচ্ছে আমাদের প্রথম পার্ট, চ্যাপ্টার 5.1, আর সমাবেশ হচ্ছে চ্যাপ্টার 5.2। বুঝছো?
তাহলে বিন্যাস আর সমাবেশের পার্থক্যটা কি? বিন্যাস মানে হচ্ছে সাজানো ব্যবস্থা, কতভাবে সাজানো যায়, বুঝছো বুঝছো বুঝছো? আর সমাবেশ মানে সাজানো না, সমাবেশ মানে বাছাই করা। ব্যাপারটা আমি বুঝাইতেছি। ধরো ধরো তোমার কাছে 3টা অক্ষর আছে, আমি বললাম এই 3টা অক্ষর দিয়ে তুমি কতভাবে সাজাইতে পারো বা কতভাবে বিন্যাস করতে পারো। বিন্যাস করতে মানে কতভাবে সাজাইতে পারো। সাজানো মানে কি আগে পরে বসায় সাজাবা, এটাই তো, তাই না? এ বি সি এই 3টা বর্ণ দিয়ে কতগুলা শব্দ বানাইতে পারো বা কতভাবে সাজাইতে পারো বা কতভাবে বিন্যাস। দেখো তো এ বি সি এটা একটা সাজানো ব্যবস্থা। এবার তুমি এ আর বি যদি উল্টাপাল্টা করে দাও, এটা কিন্তু আরেকটা বিন্যাস, আরেকটা সাজানো ব্যবস্থা, বুঝছো? আচ্ছা, তারপর তারপর খেয়াল করো তুমি যদি এবার ধরো বি, দেখো বি এ সি, তুমি যদি, আমি কি বুঝাইতে পারলাম? একটু সুন্দর করে দেখি। হ্যাঁ, এই দেখো এ, তুমি বি আর সি উল্টাপাল্টা করে দিলা, তাহলে সি বি। এটা কি একটা বিন্যাস না? এটা একটা সাজানো ব্যবস্থা না? আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো তো। তারপর তারপর ধরো এবার আমি বিটাকে প্রথমে দিলাম এ সি, এটাও কিন্তু একটা সাজানো ব্যবস্থা। তারপর বি সি এ, তারপর এবার আমি সিটাকে প্রথমে দিলাম এ বি সি বি। তাহলে এই যে খেয়াল করো, এই 6টা কিন্তু আলাদা আলাদা সাজানো ব্যবস্থা বা আলাদা আলাদা বিন্যাস, আলাদা আলাদা বিন্যাস, তাই না? আমাকে সবাই একটু বলো, আলাদা আলাদা বিন্যাস। তো বিন্যাসের মধ্যে ক্রমটা ম্যাটার করতেছে, কে আগে কে পরে ম্যাটার করতেছে। কিন্তু খেয়াল করো, এই যে বি আগে না সি আগে, সি আগে না বি আগে, ক্রমটা কিন্তু ম্যাটার করতেছে। এই দুইটা কি আলাদা বিন্যাস, আলাদা সাজানো ব্যবস্থা, তাই না? এই দুইটা আলাদা বিন্যাস বা আলাদা সাজানো ব্যবস্থা। তাহলে এ বি সি এই 3টা অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়? 6 ভাবে না? এই 6টা হচ্ছে আলাদা আলাদা বিন্যাস, এই 6টা হচ্ছে আলাদা আলাদা বিন্যাস। আমি কি বুঝাইতে পারলাম? আর সমাবেশ মানে হচ্ছে কারা কারা উপস্থিত সেটা ইম্পর্টেন্ট, কোন অর্ডারে সাজাইছো সেটা ইম্পর্টেন্ট না। এই 6টা আলাদা বিন্যাস হলেও এই 6টা আসলে সেম সমাবেশ, বুঝছো? এই 6টা আসলে একটা সমাবেশ। সমাবেশে ক্রমটা ইম্পর্টেন্ট না, কারা কারা আছে এটা ইম্পর্টেন্ট। বিন্যাসের মধ্যে কারা কারা আছে এটাও ইম্পর্টেন্ট, ক্রমটাও ইম্পর্টেন্ট। আমি বুঝাইতে পারলাম? সমাবেশ মানে কাদের সমাবেশ? এবিসি এর সমাবেশ। এটাও এবিসি এর সমাবেশ, এটাও এবিসি এর সমাবেশ, এটাও এবিসি এর সমাবেশ। তো সেম জিনিস তো। তো সমাবেশটা নিয়ে আপাতত প্যারা খাইও না, আমরা চ্যাপ্টার 5.2 যখন পড়বো তখন বিস্তারিত পড়বো। তো আমাদের এখন মেইন ক্যাচাল হচ্ছে বিন্যাস নিয়ে। বিন্যাস মানে সাজানো ব্যবস্থা। এখানে কারা আছে এটা ইম্পর্টেন্ট, কোন অর্ডারে আছে এটাও ইম্পর্টেন্ট, বুঝছো? এই 6টা আলাদা আলাদা বিন্যাস। ডান। 6 কেমনে? এই যে 1 2 3 4 5 6, এই 6টা আলাদা আলাদা বিন্যাস না? আমি তোমাকে বললাম এবিসি এই 3টা অক্ষরকে তুমি কতভাবে সাজাইতে পারো বা কতভাবে বিন্যাস করতে পারো। এই 6টা উপায়ে বিন্যাস করতে পারো। কিভাবে আসলো, কেমনে আসলো আমরা পড়বো। ওকে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু লেখো, সবাই এই জিনিসটা একটু লেখো। কি বলছে আমাকে বলো তো? 5টা ভিন্ন বস্তুকে, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। 5টা ভিন্ন বস্তু মানে আলাদা আলাদা বস্তুকে মাত্র একবার ব্যবহার করবা। তার মানে একবারের বেশি ব্যবহার করতে পারবা না। 5টা স্থানে তুমি কতভাবে সাজাইতে পারবা? দেখো, 5টা ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করে 5টা স্থানে তুমি কতভাবে সাজাইতে পারবে। আচ্ছা, এটা করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস বলি, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাসায় ভাত
রুটি আর হচ্ছে পোলাও, এই তিনটা খাবার আছে, এই তিনটা খাবার আছে, এক প্লেট করি, বুঝছো? এক প্লেট করি, এক প্লেটের বেশি না। ভাত আছে এক বাটি, রুটি আছে এক বাটি, পোলাও আছে এক বাটি। এখন তুমি খাবা, 3 বেলা খাবা, সকালে দুপুরে রাতে, সকালে দুপুরে রাতে। তুমি কত উপায়ে তোমার খাবারটাকে সাজাইতে পারো বলতে পারবা? মানে সকালে কি খাবা, ধরো সকালে ভাত, দুপুরে পোলাও, রাতে রুটি, এটা একটা উপায়। এরকম কত উপায়ে সাজাইতে পারবা আমাকে বলো তো? সকালে ভাত, সকালে কি খাবা, দুপুরে কি খাবা, আর রাতে কি খাবা। তোমার কাছে 3 প্লেট খাবারই আছে। ধরো তোমার আব্বু আম্মু একটু বাইরে গেছে, তোমাকে 3 প্লেট খাবার দিয়ে বলছে কালকে তুই খাবি। হ্যাঁ, এখন তুমি কত উপায়ে খাইতে পারো, কত উপায়ে তোমার খাবারের সিস্টেমটাকে বিন্যাস করতে পারো। চলো আমরা দেখি, চলো আমরা দেখি। তুমি সকালে ভাত খাইতে পারো, দুপুরে রুটি খাইতে পারো, রাতে পোলাও খাইতে পারো। আচ্ছা, সকালের ভাতটা আমি ফিক্স রাখলাম, এই দুইটা ইন্টারচেঞ্জ করে দিলাম, দুপুরে পোলাও, রাতে রুটি। তাহলে দুইটা উপায় আমরা পাইলাম। আচ্ছা, সকালে ভাত খেয়ে আর কোনো উপায় তো নাই। এবার ধরো সকালে আমরা রুটি খাবো, দুপুরে ভাত, রাতে পোলাও। সকালে রুটি, দুপুরে পোলাও, রাতে ভাত। তাহলে সকালে রুটি রেখে এই দুইটাই তো উপায়, এর বাইরে কিন্তু উপায় নাই। এবার সকালে আমরা রাখবো পোলাও, সকালে পোলাও, দুপুরে রুটি, রাতে ভাত। সকালে পোলাও, দুপুরে ভাত, রাতে রুটি। তাহলে আমাকে বলো তো, তুমি এই 6টা উপায়ে খাইতে পারবা? তাহলে তোমার খাবারের সাজানো ব্যবস্থা এই 6 উপায়। ঠিক আছে? আচ্ছা, এটা মনোযোগ 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 মনোযোগ। 5টা ভিন্ন ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করে 5টা স্থানে কতভাবে সাজানো যাবে। তাহলে আমরা 5টা স্থান একটু আঁকাই, কেমন? 5টা স্থান একটু আঁকাই বক্স বক্স করে। এই বক্স বক্স করাটা অনেক ইম্পর্টেন্ট। কয়টা স্থান? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, তোমরা দেখো না স্টেজ হয় বিভিন্ন সভা অনুষ্ঠান বা রাজনৈতিক সমাবেশে, সেই সভার মাঝখানে কে থাকে? ধরো প্রধানমন্ত্রী একটা সভা করবে, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এখানে বসায়, এটা প্রধানমন্ত্রী। এখানে বসায় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারপর এদিকে বসায় পররাষ্ট্রমন্ত্রীকে বা অর্থমন্ত্রীকে, তাই না? এটা একটা সাজানো ব্যবস্থা না? কিন্তু এরকমও তো হইতে পারতো যে প্রধানমন্ত্রীরা দিছে সাইডে, এখানে দিছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এখানে দিছে পররাষ্ট্রমন্ত্রীকে, এখানে অর্থমন্ত্রীকে, ঠিক আছে? আর এখানে ধরো কোন মন্ত্রী? ক্রীড়ামন্ত্রী, তাই তো, তাই না? এরকমও তো হইতে পারে যে কত ভাবে সাজানো যায়। এটাই বলছে উপায় সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? এটা আমি আরেকভাবে বলতে পারি। কিভাবে? ধরো 5 জন লোক আছে। কয়জন লোক আছে? 5 জন লোক আছে। ওই 5 জন লোককে, 5 জন লোক কিন্তু আলাদা আলাদা মানুষ। হ্যাঁ, 5 পিপল। এই 5 জন লোককে, 5 জন আলাদা আলাদা মানুষকে, এখানে 5টা চেয়ার আছে। এই 5টা চেয়ারে তুমি কত ভাবে বসাইতে পারবা? আমাদের 5 জন লোক আছে, আমি লোকদের একটু সুন্দর করে আঁকায় দেই। এই 5 জন লোককে তুমি কত ভাবে এই 5টা চেয়ারে বসাইতে পারবা? 5 জন আলাদা আলাদা লোক, আমি এদের কালারটা আলাদা করে দিই। তুমি কি আমার কোয়েশ্চেনটা বুঝছো? তুমি কি আমার কোয়েশ্চেনটা বুঝছো? আমাদের 5 জন লোক আছে, এই 5 জন লোককে, 5 জন আলাদা আলাদা লোক, কিন্তু এই 5টা চেয়ারে আমি কত ভাবে বসাইতে পারবো, বা 5টা ভিন্ন ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করে 5টা স্থানে কত ভাবে সাজাইতে পারবো। এটা যেমন সেম ভাবে। আচ্ছা, তাহলে আমরা এটা করি। 5টা আলাদা আলাদা লোক, তাদেরকে এই 5টা চেয়ারে কত ভাবে বসাইতে পারবো। আচ্ছা, প্রথম চেয়ার খেয়াল করো তো, প্রথম চেয়ারে এই 5 জনের যে কোনো একজন বসবে, এই 5 জনের যে কোনো একজন বসবে, তাই তো? তাহলে প্রথম চেয়ারটা আমি কত ভাবে ফিল আপ করতে পারবো আমাকে বলো তো? প্রথম যেই চেয়ারটা, এটা আমি কত ভাবে ফিল আপ করতে পারবো? প্রথম চেয়ারের জন্য 5টা অপশন আছে না? 5টা অপশন আছে, তাই তো?
তাহলে প্রথম প্রথম যেই চেয়ারটা বা প্রথম যেই ঘরটা সেটা পূরণ করা যাবে কত উপায়ে? 5 উপায়। 5 উপায়, তাই না? এই 5 জনের যে কোনো একজন বসবে, যে কোনো একজন বসবে। আচ্ছা, তো 5 জনের মধ্যে একজন বসে গেছে, একজন বসে গেছে, ঠিক আছে? এবার আমি দ্বিতীয় চেয়ারটা ফিল আপ করবো, দ্বিতীয় চেয়ারটা ফিল আপ করবো। এখন তাইলে দ্বিতীয় চেয়ারটা ফিল আপ করার জন্য আমার হাতে অপশন আছে কয়টা? আমার হাতে অপশন আছে কয়টা? একজন কিন্তু অলরেডি বসে গেছে, ধরো এই বেচারা বসে গেছে, তাহলে বাকি 4 জনের যে কোনো একজন এখানে বসবে, তাই না? একজন যদি বসে যায়, এই বেচারা যদি বসে যায়, বাকি 4 জনের একজন বসবে। তাহলে এই দ্বিতীয় ঘরটা পূরণ করার কতটা উপায় থাকবে আমাকে বলো তো? 4টা উপায় থাকবে। এখন ধরো দ্বিতীয় ঘরে এই বান্দা বসে গেছে, তাহলে দ্বিতীয় ঘর আমি কতভাবে ফিল আপ করতে পারবো আমাকে বলো তো? 4 উপায়, 4 উপায়, ঠিক আছে? তাহলে এই বেচারাও বসে গেছে। এবার তৃতীয় ঘর ফিল আপ করবো, তৃতীয় আসন, তৃতীয় আসন আমাকে বলো তো তাইলে তৃতীয় আসন ফিল আপ করার জন্য আমাদের হাতে অপশন কয়টা? তৃতীয় ঘর ফিল আপ করার জন্য আমাদের হাতে অপশন কয়টা? অলরেডি 2 জনের কিন্তু বসায় ফেলছো, তাহলে বাকি থাকে 3 জন। এই 3 জনের যে কোনো একজন বসবে। তাহলে এই যে তৃতীয় ঘরটা, এটা ফিল আপ করার জন্য আমাদের হাতে উপায় সংখ্যা হচ্ছে 3টা। উপায় সংখ্যা কয়টা? 3টা। এবার চলো চতুর্থ ঘর। এই চতুর্থ ঘর ফিল আপ করার জন্য আমাদের হাতে কয়টা অপশন আছে? এই 2 জনের যে কোনো একজন বসতে হবে, তাই তো? তাহলে চতুর্থ ঘর ফিল আপ করার উপায় কয়টা আমাকে বলো তো? চতুর্থ ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 2টা, 2টা। ফাইনাল ঘর, ঘর আছে একটা, মানুষও আছে একটা, তাহলে ফাইনাল ঘরটা ফিল আপ করার কয়টা উপায় আমাকে বলো তো? কয়টা উপায়? একটা উপায়। আচ্ছা, তাহলে এই 5টা ঘর ফিল আপ করার উপায় কয়টা আমাকে বলো? প্রথম ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 5টা, দ্বিতীয় ঘর 4টা, 3টা, 2টা, 1টা। এই যে প্রথম ঘর ফিল আপ করলা, এটা কি সম্পূর্ণ কাজ আমাকে বলো তো? তুমি যে প্রথম ঘরটা ফিল আপ করলা, এটা কি সম্পূর্ণ কাজ? না, সম্পূর্ণ কাজ হচ্ছে 5টা ঘর ফিল আপ করা, তাহলে এটা একটা অসম্পূর্ণ কাজ। দ্বিতীয় ঘরটা যে ফিল আপ করলা, এটা কি সম্পূর্ণ কাজ? না, এটাও একটা অসম্পূর্ণ কাজ। তৃতীয় ঘর যে ফিল আপ করলা, এটাও একটা অসম্পূর্ণ কাজ। চতুর্থ ঘর যে ফিল আপ করলা, এটাও একটা অসম্পূর্ণ কাজ। পঞ্চম ঘর যে ফিল আপ করলা, এটাও একটা অসম্পূর্ণ কাজ। তবে এই অসম্পূর্ণ কাজ, এটা এটা এটা, এই কয়টা অসম্পূর্ণ কাজ মিলে আমার সম্পূর্ণ কাজ বা 5টা ঘর পূরণ করার উপায় বের হয়ে যায় না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। তাহলে এই 5টা ঘর পূরণ করার উপায়, 5টা ঘর পূরণ করার উপায় বা সাজানোর উপায়, 5টা ঘর সাজানোর উপায় কত হবে আমাকে বলো তো? ছোট ছোট যেই কাজগুলো আছে এই সবগুলা কিন্তু অসম্পূর্ণ কাজ, তবে সবগুলা মিলে আমার কি সম্পূর্ণ কাজটা হয়েছে। তাহলে এটা কত হবে? 5 × 4 × 3 × 2 × 1। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি বুঝাইতে পারছি? এবার চিন্তা করো, এরকম না 5টা মানুষ দিয়ে 5টা ঘর ফিল আপ করবে, এরকম না। এবার আমাদের 5টা অক্ষর আছে, বুঝছো? 5টা আলাদা আলাদা অক্ষর। এই 5টা অক্ষর দিয়ে 5টা ঘর তুমি কত ভাবে সাজাইতে পারবা? বা এই 5টা অক্ষরে নিজেদের মধ্যে কত ভাবে সাজাইতে পারবা? নিজেদের মধ্যে সাজালেও কিন্তু 5টা ঘরই, 5টা অক্ষর 5টা ঘর, এদেরকে নিজেদের মধ্যে কত ভাবে তুমি সাজাইতে পারবা আমাকে বলো তো? এদেরকে নিজেদের মধ্যে কত ভাবে তুমি সাজাইতে পারবা? একই রকম না? পুরোপুরি একই রকম না? বলো, 5টা ঘরে যদি সাজাও, প্রথম ঘরে কয়টা অপশন থাকবে? এই 5টার যে কোনো একটা। তাহলে 5 উপায়ে পূরণ করা যাবে প্রথম ঘর, দ্বিতীয় ঘর 4 উপায়ে, পরের ঘর 3 উপায়, পরের ঘর 2 উপায়ে, পরের ঘর 1 উপায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে সেম, এই 5টা অক্ষর দিয়ে 5টা ঘর কত ভাবে পূরণ করা যাবে বা এই 5টা অক্ষর নিজেদের মধ্যে কত ভাবে সাজানো যাবে? 5 × 4 × 3 × 2 × 1। দেখো এই জিনিসটা না খুব স্পেশাল। একটা সংখ্যা থেকে শুরু হয়েছে, 1 করে কমতে কমতে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, তাই না? 5 × 4 × 3 × 2 × 1, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা থেকে শুরু, 1 করে কমতে থাকবে, কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত, সবগুলা সংখ্যার গুণফল।
এটার একটা স্পেশাল মিনিং আছে যেটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। যেটাকে কি বলা হয়? যেটাকে কি বলা হয় আমরা একটু লিখি, ফ্যাক্টোরিয়াল। কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখন ফ্যাক্টোরিয়াল পড়বো। তোমরা অলরেডি হয়তো পড়ে আসছো, ছোট ক্লাসে 9 10 এটা ছিল। ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? ধরো 5 থেকে শুরু, 1 করে কমতে থাকবে। কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত। এই কয়টা স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তাহলে আমাকে বলো তো 7 ফ্যাক্টোরিয়াল এটা কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 থেকে শুরু হবে। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে। 7 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে। 7 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে। এরকম সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে বলো তো n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল এটার মানে কি? n থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে। n into n minus 1 into n minus 2 dot 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 3 2 1। এবার একটা মজার জিনিস, বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলে ছোট ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়। বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলে ছোট ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়। ফর এক্সাম্পল, ধরো 7 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারি না 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1। 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 6 ফ্যাক্টোরিয়ালও লুকায় আছে। কিভাবে? এই যে দেখো তো, এই পার্টটুকু কি 6 ফ্যাক্টোরিয়াল না? তাই তো? তাহলে 7 into 6 ফ্যাক্টোরিয়াল। আবার তুমি যদি 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে খেয়াল করো, এটার মধ্যে কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল লুকায় আছে, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল লুকায় আছে, তাই তো? তাহলে এই যে 6 ফ্যাক্টোরিয়াল এটাকে লিখতে পারো না 7 into 6 into 5 ফ্যাক্টোরিয়াল? লিখতে পারো তো? বড় ফ্যাক্টোরিয়ালগুলোর মধ্যে ছোট ফ্যাক্টোরিয়াল লুকায় থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি না n into n ফ্যাক্টোরিয়ালের মধ্যে n minus 1 ফ্যাক্টোরিয়ালটা লুকায় আছে। তাহলে n into n minus 1 ফ্যাক্টোরিয়াল। আবার n minus 1 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি n minus 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, ফাইনাল জিনিস, ফ্যাক্টোরিয়ালের নোটেশন দুই ভাবে দেওয়া হয়। আশ্চর্যবোধক চিহ্ন এটা মানেও ফ্যাক্টোরিয়াল, আবার এই জিনিসটার মানেও ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটার মানেও কি ফ্যাক্টোরিয়াল। ডান 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 ডান। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো তো, আমাকে একটা কথা বলো, 5টা ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করে তুমি 5টা স্থান কত উপায়ে পূরণ করতে পারো? 5 ফ্যাক্টোরিয়াল না? 5 ফ্যাক্টোরিয়াল না? এখানে 5টার জায়গায় যদি 6টা থাকতো, 6টা ভিন্ন ভিন্ন জিনিস, 6টা ভিন্ন বস্তুকে মাত্র একবার ব্যবহার করছো, কোনো রিপিট করো নাই কিন্তু। হ্যাঁ, এ তুমি 2বার ব্যবহার করো নাই, বা এই বেচারা একসাথে 2বার ব্যবহার হয় নাই, একবার মাত্র ব্যবহার করছো, একবার মাত্র ব্যবহার করছো। 5টা ভিন্ন ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করে 5টা স্থানে কতভাবে সাজানো হয়? 5 ফ্যাক্টোরিয়াল। যদি 6টা হইতো 6 ফ্যাক্টোরিয়াল, 7টা হইলে কত? 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের প্রথম ফর্মুলা আমরা শিখে ফেললাম। বলো তো সবাই, বলো তো সবাই, n সংখ্যক, মনোযোগ, ভিন্ন বস্তুকে মাত্র একবার ব্যবহার করবা, মাত্র একবার ব্যবহার করবা। nটা স্থানে কতভাবে সাজানো যায়? কতভাবে সাজানো যাবে আমাকে বলো? n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ধরো আমি যদি বলি এ বি সি ডি ই, এই কোশ্চেনটা একটু অন্যভাবে। 5টা অক্ষর, এই 5টা অক্ষর দিয়ে কতগুলা ভিন্ন ভিন্ন শব্দ বানানো যাবে? এই 5টা অক্ষর একবার মাত্র ব্যবহার করবা, এই 5টা অক্ষর একবার মাত্র ব্যবহার করবা, কতগুলা ভিন্ন ভিন্ন শব্দ বানানো যাবে, বা কতগুলা উপায়ে সাজানো যাবে? বলো তো, বলো তো, বলো তো। এটার মানে কি এই না এই 5টা ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে এই যে 5টা স্থান, এই 5টা স্থান তুমি কতভাবে পূরণ করতে পারবা? সেম কথা না? এই 5টা ভিন্ন ভিন্ন অক্ষর দিয়ে কতভাবে ভিন্ন ভিন্ন শব্দ বানানো যায় বা কতভাবে সাজানো যায়,
এটা যেই কথা, এই 5টা ভিন্ন ভিন্ন সব বর্ণ দিয়ে এই 5টা স্থান কতভাবে পূরণ করা যায়, সেম কথা না? তো কত হবে 5 ফ্যাক্টোরিয়াল, কত হবে 5 ফ্যাক্টোরিয়াল। বুঝছি আমরা, বুঝছি আমরা সবাই সবাই সবাই। ওকে, চলো 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 আমরা এখন প্রশ্ন দেখব, প্রশ্ন দেখব। নিচের শব্দগুলোর সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, সবগুলা বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে সবগুলো একত্রে নিয়ে কতভাবে সাজাইতে পারো? খেয়াল করো তো, খেয়াল করো তো, এ বি সি ডি ই, এখানে আমাদের কয়টা বর্ণ আছে? 5টা। কয়টা বর্ণ আছে? 5টা। সবগুলাই কি ভিন্ন ভিন্ন না? তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিজেদের মধ্যে কতভাবে সাজানো যায়? বলো তো, বলো তো, বলো তো। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিজেদের মধ্যে, মানে nটা স্থানে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু nটা স্থানে কতভাবে সাজানো যায়? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত উপায় হবে? 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। এরপর দেখো লাফটার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কয়টা বর্ণ আছে? 8টা। কয়টা বর্ণ আছে? 8টা। ওকে, তান দেখো তো সবগুলাই কি ভিন্ন ভিন্ন? হ্যাঁ, সবগুলাই ভিন্ন ভিন্ন, কোনোটা কিন্তু রিপিট নাই, কোনোটা রিপিট নাই। তাহলে এই 8টা বর্ণ, ভিন্ন ভিন্ন বর্ণ একসাথে নিয়ে কতভাবে সাজানো যায়? 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল। এরপর চলো ক্রিকেট, এখানে কয়টা বর্ণ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা। তাহলে এই 7টা বর্ণ কতভাবে সাজানো যায়? আমাদের ফর্মুলাটা কি ছিল? 7টা ভিন্ন ভিন্ন বর্ণ কতভাবে সাজানো যায়, বা 7টা ভিন্ন ভিন্ন বস্তু 7টা স্থানে কতভাবে সাজানো যায়। এইখানে খেয়াল করো 7টা কিন্তু আর ভিন্ন ভিন্ন নাই, সি 2বার চলে আসছে। তাইলে এই যে ভিন্ন ভিন্ন কথাটা ছিল সেটা কি এখানে খাটতেছে? ভিন্ন ভিন্ন কথাটা ছিল, এটা এখানে খাটতেছে না। তার মানে এটা কি, এটা কত, এটা কত হবে? এটা আমরা এখনো জানি না, আমরা এখনো শিখি নাই, শিখবো। এটার অ্যান্সার কত? আমরা এখনো শিখি নাই, শিখবো। শিখি নাই, শিখবো। ওকে, আচ্ছা। এবার চলো আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের 5টা চ্যাট ছিল, তাই না? লোকও 5 জন ছিল, কিন্তু ধরো রাজনৈতিক সভা টভা যখন হয়, যতগুলা মানুষ থাকে ততগুলা চেয়ার তো থাকে না, তাই না? অনেকে দাঁড়ায় থাকে, তাই না? ধরো এবার আমাদের মানুষ আছে ঠিকই 5 জন, 5টা ভিন্ন ভিন্ন বস্তু, তুমি এভাবেও চিন্তা করতে পারো, ঠিক আছে? মানুষ আছে ঠিকই 5টা, কিন্তু চেয়ার আছে 3টা। মানুষ আছে কয়টা? 5টা। চেয়ার আছে কয়টা আমাকে বলো? 3টা। এইবার এই 3টা চেয়ার আমি কতভাবে পূরণ করতে পারি? 5টা ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে এই 3টা জায়গা, 5টা ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে এই 3টা জায়গা আমি কতভাবে পূরণ করতে পারি? চলো তো, প্রথম ঘরে, এই যে প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করতে পারবো? আমাকে বলো, প্রথম ঘরটা কত উপায়ে পূরণ করতে পারবো? 5 উপায় না? কারণ প্রথম ঘরে এই 5 জনের যে কোনো একজনই তো বসবে, যে কোনো একজনই তো বসবে। ধরো এই একজন বসে গেছে, ও বসে গেছে। এবার দ্বিতীয় ঘর, এইটা পূরণ করার তোমার কয়টা অপশন থাকলো হাতে? আমাকে বলো তো, একজন বসে পড়ছে, তাহলে বাকি 4 জনের যে কোনো একজন বসবে। দ্বিতীয় ঘর পূরণের উপায় তাহলে কয়টা হইল? আমাকে বলো, 4টা। এবার তৃতীয় ঘরটা কত উপায়ে পূরণ করতে পারবা? আমাকে বলো তো। 2 জন বসে গেছে, 3 উপায়ে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে তাহলে আমাকে বলো তো, এই 5 জন লোক থেকে 3টা আসন তুমি কতভাবে ফিল আপ করতে পারবা? প্রথম ঘর পূরণের উপায় এটা কি সম্পূর্ণ? না। দ্বিতীয় ঘর পূরণের উপায় এটা সম্পূর্ণ না। তৃতীয় ঘর পূরণের উপায় সম্পূর্ণ না।
তিনটা অসম্পূর্ণ কাজ, বাট এরা মিলে আমাদের সম্পূর্ণ কাজটা করে না। তাহলে কি হবে? এই কয়টা গুণ হবে। তাহলে আমাদের রেজাল্ট কি হবে? 5 × 4 × 3। কিংবা আমরা তো মানুষ আর চেয়ার দিয়ে চিন্তা করলাম। এবার ধরো 5টা অক্ষর আছে, এ বি সি ডি ই। কয়টা অক্ষর আছে? 5টা অক্ষর। আমি বললাম এই 5টা অক্ষর থেকে 3 অক্ষরের কতগুলা শব্দ বানানো যায়? এই 5টা অক্ষর থেকে বলো তো, এই 5টা অক্ষর থেকে 3 অক্ষরের কতগুলা শব্দ বানানো যায়? তার মানে কি এই 5টা অক্ষর থেকে এই 3টা ঘর কতভাবে পূরণ করা যায়? সেম কথা না? প্রথম ঘর পূরণের উপায় 5টা, দ্বিতীয় ঘর পূরণের উপায় 3টা, 4টা, তাই না? কারণ প্রথম ঘরে এ বি সি ডি 5টা যে কোনো একটা বসতে পারে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে। এটা আমি কি বুঝাইতে পারলাম? এবার এই জিনিসটাকে না আমি একটু সুন্দর করে সাজাবো। 5 × 4 × 3। আচ্ছা, আমি একটা কাজ করি, 2 × 1 গুণ করলাম জোর করে, নিচেও 2 × 1। ইচ্ছা করে আনছি। কেন ইচ্ছা করে আনছি? উপরের জিনিসটাকে আমি কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল না? 5 ফ্যাক্টোরিয়াল না? আমাকে বলো 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটাকে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমার টার্গেট হবে, জিনিস ছিল 5টা, স্থান ছিল 3টা, তাহলে 5 আর 3-এর মাধ্যমে প্রকাশ করব। জিনিস ছিল 5টা, স্থান ছিল 3টা, তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল এটাকে তুমি লিখতে পারো না? উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 - 3 ফ্যাক্টোরিয়াল, 5 - 3 ফ্যাক্টোরিয়াল। তুমি কি বুঝছো? আমাকে বলো তো, তুমি কি বুঝছো? আবার আরেকটা উদাহরণ দিই। একটু মনোযোগ, ঠিক আছে? ধরো জিনিস আছে 7টা, এ বি সি ডি। আমি তোমাকে বললাম ই এফ জি। এই 7টা জিনিস থেকে 4টা ঘর, এই 7টা জিনিস থেকে 4টা ঘর তুমি কত ভাবে পূরণ করতে পারো? বুঝছো? 7টা কিন্তু ভিন্ন ভিন্ন, কোনো রিপিট হয় নাই, ভিন্ন 7টা ভিন্ন জিনিস থেকে 4টা ঘর কত ভাবে পূরণ করতে পারো? বা এই 7টা অক্ষর থেকে তুমি 4 অক্ষরের কতগুলা শব্দ বানাইতে পারো? তাহলে আমাকে বলো তো, প্রথম ঘর কত ভাবে পূরণ করা যাবে? 7 উপায়ে। পরের ঘর কত উপায়ে? 6 উপায়ে, কারণ একটা বসে গেছে। এর পরের ঘর কত উপায়ে? 5 উপায়ে। এর পরের ঘর 4 উপায়ে। তাহলে আমাকে বলো তো উপায় সংখ্যা কয়টা? উপায় সংখ্যা কয়টা হবে? 7 × 6 × 5 × 4। 7 × 6 × 5 × 4। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, এবার এইটাকে একটু সহজ করার জন্য, একটু সুন্দর করার জন্য আমি কি করব জানো? 3 to 1 দিয়ে গুণ করব। তাহলে নিচেও 3 to 1 দিয়ে গুণ হবে। জিনিস হচ্ছে 7টা, ঘর হচ্ছে 4টা, তাহলে এই জিনিসটাকে আমি 7 আর 4 দিয়ে প্রকাশ করি। কেমন? তাহলে খেয়াল করো তো, উপরে কত? 7 ফ্যাক্টোরিয়াল, নিচে কত? 3 ফ্যাক্টোরিয়াল। 3 কে 7 আর 4 দিয়ে কিভাবে প্রকাশ করতে পারো? আমাকে বলো তো। 7 - 4 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তোমরা কি বুঝছো? এই জিনিসটার একটা নাম আছে, 7p4। 7p4, এই p মানে পারমুটেশন। 7p4 এটা মানে কি? উপরে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 - 4 ফ্যাক্টোরিয়াল। 7p4। দেখো, মনোযোগ। তাহলে আমাকে বলো তো 8p3 এটা কি হবে? উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 8 - 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তাহলে আমাকে বলো তো npr
এটার মানে কি হবে? এখানে মনে রাখতে হবে n এর ভ্যালু 8 থেকে বড়, n এর ভ্যালু 8 থেকে বড়, হ্যাঁ, বড় বা সমান, n এর ভ্যালু 8 থেকে বড় বা সমান, ঠিক আছে? ঠিক আছে, ধরো মানুষ আছে 7টা, চেয়ার যদি আরো বেশি হয় তাহলে তো চেয়ার ফাঁকাই থাকবে, চেয়ার ফাঁকা থাকবে না। npr এটা মানে কি? দেখো খেয়াল করো, তুলনা করো, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে কি, নিচে কি আমাকে বলো তো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো আমাকে বলো তো সবাই? সবাই সবাই বুঝছো? সবাই বুঝছো, তাই না? এবার এটা আমাকে বলো তো, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে মাত্র একবার ব্যবহার করে 3টা স্থানে কতভাবে সাজানো যাবে? 5টা ভিন্ন ভিন্ন বস্তুকে, 5টা ভিন্ন ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করবা, একবার মাত্র ব্যবহার করে 3টা স্থানে কতভাবে সাজানো যায়? আমাকে বলো তো, আমাকে বলো তো। 5p3 না? 5p3 না? আমাকে বলো। এতক্ষণ তো এটাই শিখলাম। তাহলে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বা 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো তোমরা? এগুলা কিন্তু ক্যালকুলেটরেও করা যায়। এই যে ফ্যাক্টোরিয়াল আর পি এর ব্যাপারগুলা, ফ্যাক্টোরিয়াল আর পি এর ব্যাপারগুলা তুমি কি ক্যালকুলেটর দিয়েও করতে পারবে। এই যে একটা ক্যালকুলেটর নিলাম, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল কই পাবা জানো? ধরো 8 ফ্যাক্টোরিয়াল বের করবো, এই যে খেয়াল করো, ইনভার্স, এই যে এইটার উপরে শিফট, এটা দিলে ফ্যাক্টোরিয়াল চলে আসবে। যে কোনো ক্যালকুলেটর, সব ক্যালকুলেটরই আছে, ইকুয়াল চাপ দাও, ফ্যাক্টোরিয়াল চলে আসছে। ধরো 5 ফ্যাক্টোরিয়াল, 5 শিফট এটা 5 ফ্যাক্টোরিয়াল। আর পি এর ভ্যালুটা কই পাবা? এই যে খেয়াল করো, গুণ চিহ্নের উপরে খেয়াল করো, পি, এনপিআর, 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 5 শিফট p3, 5p3, এটার ভ্যালু হয় 60, এটার ভ্যালু হয় 60। ধরো 8p4, এটার ভ্যালু বের করবো, ধরো 8p4, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? ওকে, চলো, এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এনটা ভিন্ন ভিন্ন বস্তুকে, খেয়াল করবা, এনটা ভিন্ন ভিন্ন বস্তুকে মাত্র একবার ব্যবহার করে আরটা স্থানে কতভাবে সাজানো যায় একটু মনে রাখতে হবে। এখানে এন এর ভ্যালুটা আর এর থেকে বড় বা সমান, এন এর ভ্যালুটা আর এর থেকে বড় বা সমান। আমি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? এনটা ভিন্ন ভিন্ন বস্তুকে একবার মাত্র ব্যবহার করবা, ব্যবহার করে আর সংখ্যক স্থানে সাজানোর উপায় হচ্ছে এন পি আর, বা যেটাকে ভাঙালে হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। একটু মাথায় রাখতে হবে যে n এর ভ্যালু 8 থেকে বড় বা সমান, n এর ভ্যালু 8 থেকে বড় বা সমান, ঠিক আছে? আমি বুঝাইতে পারলাম? আমি বুঝাইতে পারলাম? এই যে দেখো, আমি সুন্দর করে কিন্তু নোটটা করে দিছি, সবাই একটু দেখে বুঝো তো, সবগুলা লেখা, তুমি কি বুঝতে পারতেছো? এনটা ভিন্ন ভিন্ন বস্তু, দেখো আমি বারে বারে বক্স করতেছি, এনটা বস্তু ভিন্ন ভিন্ন হওয়া লাগবে, একবার মাত্র ব্যবহার করবে, একের বেশি না, একের বেশি না। 8টা স্থানে সাজানো যাবে মোট এত উপায়। এটাকে এনপিআর বা এভাবেও প্রকাশ করা হয়। সবাই তোমরা বুঝছো? সবাই তোমরা বুঝছো? আচ্ছা, তাহলে এই যে আবার দেখো, এই জিনিসটা আমি বারে বারে তোমাদেরকে ফোকাস দিতেছি। এনপিআর এর অর্থ দেখো, ইয়ে করে দিছি কিন্তু, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস কালার দিয়ে দিছি, প্রতিবারে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, মানে একবার নিবা, রিপিট করতে পারবা না, ভিন্ন 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 ভিন্ন, বুঝছো? এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবারে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা কি আমাকে বলো? এন পি আর, এটা কত হবে?
উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার একটা মজার জিনিস, শূন্য ফ্যাক্টোরিয়াল মানে কত জানো? শূন্য ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। শূন্য ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1। এবার আমি যদি তোমাকে বলি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলাই তুমি নিবা, তাহলে n আর r সমান, n আর r সমান সবগুলাই তুমি নিবা। এটাই কি আমরা একদম শুরুতে পড়ে আসছি না? 5টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে 5টা নিয়ে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। 6টা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে 6টাই তুমি নিবা, 6টা মানুষ 6টা আসন, কতভাবে? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে n আর r যদি সমান হয়ে যায় তখন কি হয়? n p n, এটার ভ্যালু হয় উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল বা শূন্য ফ্যাক্টোরিয়াল। বুঝছো? n p n, নিচে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে n p n আর n ফ্যাক্টোরিয়াল সেম জিনিস, যেটা আমরা অলরেডি দেখে আসছি। আমি কি বুঝাইতে পারছি? বলো, আমি কি বুঝাইতে পারছি? সবাই 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 বলো 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 বলো। তোমরা বুঝছো? তোমরা বুঝতে পারছো? চলো এবার কিছু জিনিস করি। এ বি সি ডি 4টা ভিন্ন ভিন্ন বস্তু না? 4টা ভিন্ন ভিন্ন বস্তু না? পুনরাবৃত্তি না করে, মানে একবার মাত্র ব্যবহার করবা, কোনোটা রিপিট করতে পারবা না। 0 ফ্যাক্টোরিয়াল কিভাবে 1 হয় সেটা তুমি এভাবে চিন্তা করতে পারো। আমাকে বলো তো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে তুমি যদি সাজাও, সেটা কত উপায়ে সাজানো যায়? npn না? npn না? npn এর ভ্যালু কত? উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n মাইনাস n বা 0 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাই তো? আবার একদম আমরা যখন কনসেপ্ট পড়তেছিলাম একদম শুরুতে এই ভ্যালুটা n ফ্যাক্টোরিয়াল, আমরা কিন্তু কোনো মানে মেইন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে আনি নাই, ওটা আমাদের কনসেপ্ট দিয়ে আনছি। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস কতভাবে সাজানো যায়? n ফ্যাক্টোরিয়াল, আর ফর্মুলা দিয়ে এইটা। তো এটা যদি n ফ্যাক্টোরিয়াল হয়, নিচেরটা অবশ্যই 1 হওয়া লাগবে। তুমি বুঝছো? তুমি বুঝছো? আচ্ছা, তাহলে এটা কত হবে আমাকে বলো তো? 4p2, 4p2। এখন এই p সংক্রান্ত কিছু অঙ্ক আছে, এগুলো বের করতে পারবা? ধরো 17p4, এটা কি লিখবা আমাকে বলো তো? 17p4, এটা কত হবে? উপরে হবে 17 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 17 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। বের করতে পারবা না? 17 ফ্যাক্টোরিয়াল বাই 13 ফ্যাক্টোরিয়াল, তাই তো? আচ্ছা, বড়টাকে ভাঙালে ছোটটা পাওয়া যায়, তাহলে 17 ইন্টু 16 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, তাই না? নিচে তো 13 ফ্যাক্টোরিয়াল আছে, তো 13 ফ্যাক্টোরিয়াল ঘ্যাচ ঘ্যাচ কি পরে থাকলো? 17 ইন্টু 16 ইন্টু 17 ইন্টু 16 ইন্টু 15 ইন্টু 14। তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে আরো চিকনা বুদ্ধি অ্যাপ্লাই করা যায়। 17p4, এটা মানে কি জানো? 17 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে। 17 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে। এরকম কয়টা সংখ্যা? 4টা সংখ্যা গুণাকারে থাকবে। বুঝছো? 17 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে, এরকম কয়টা সংখ্যা? 4টা সংখ্যা গুণাকারে থাকবে। আর ক্যালকুলেটর দিয়ে তো বের করাই যায়। আবার খেয়াল করো, তাইলে 20p3 এটা কি হবে আমাকে বলো তো? তুমি তো এভাবে করতেই পারবা। এভাবে করলে কত আসে আমাকে বলো তো? 20 ফ্যাক্টোরিয়াল বাই 17 ফ্যাক্টোরিয়াল, তুমি যদি ফর্মুলা দিয়ে করো, বা এভাবেও করতে পারো। 20 থেকে শুরু হবে, 1 করে কমবে, কয়টা সংখ্যা গুণাকারে থাকবে? 3টা সংখ্যা, 20 ইন্টু 19 ইন্টু 18। বুঝছো? 13p2 এটা কি হবে বলো তো? 13 থেকে শুরু হবে, 1 করে কমতে থাকবে, এরকম কয়টা সংখ্যা? 2টা, 13 ইন্টু 12, 13 ইন্টু 12। আমি কি বুঝাইতে পারলাম? বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? সবাই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এবার পি সংক্রান্ত অঙ্ক মনে রাখবা, দুই পাশ থেকে ফ্যাক্টোরিয়াল কাটা যাওয়ার জন্য বড়টাকে ভাঙাইতে হয়। বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলে ছোট ফ্যাক্টোরিয়াল পাওয়া যায়। আবার বলি, বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলে ছোটটা পাওয়া যায় না? বলো বলো বলো। ধরো তুমি দুই পাশ থেকে কাটাকাটি করতে চাইতেছো, এখানে ধরো n ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল, ওখানে ধরো p ইন্টু
13 ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল কাটা যাবে না? কাকে ভাঙাইলে কাটা যাবে আমাকে বলো? বড়টাকে ভাঙাইলে ছোটটা পাওয়া যায়। এই 18কে তুমি যদি ভাঙাও, 18 ইন্টু 17 ইন্টু এভাবে করতে করতে 13 তো জামানা 13 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটারে ভাঙাইলে একটা পর্যায়ে গিয়ে কি 13 ফ্যাক্টোরিয়াল পাবা। তাহলে দুই পাশ থেকে 13 13 ঘেচাং। বুঝছো? কথা বুঝছো? কথা বুঝছো? সবাই বুঝছো না? বুঝছো? আচ্ছা চলো, np4 সমান 14 ইন্টু এটা দেওয়া, n এর মান বের করতে বলছে, n এর মান বের করতে বলছে। কি দেওয়া আমাকে বলতো? np4 সমান 14 ইন্টু উপরে হবে n-2 p3। চলো, np4 মানে কি আমাকে বলো তো? উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n-4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 14 ইন্টু n-2, তাহলে n-2 ফ্যাক্টোরিয়াল হবে উপরে, আর নিচে কত? n-2 -3 n-5 ফ্যাক্টোরিয়াল, n-5 ফ্যাক্টোরিয়াল। আমি কি বুঝাইতে পারছি? বলো তো এবার। ভাঙাবো, বড়টাকে ভাঙানো লাগবে। দেখো উপরে কোনটা বড়, এ বড় না এ বড়? বলো 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 দেখি, কোনটা বড়? n বড় না n-2 বড়? n বড় না n-2 বড়? n কিন্তু বড়, তাহলে এই n কে যদি ভাঙাও কি হবে? n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। দেখছো বড়টারে ভাঙায় ছোটটা পাইছি, ইকুয়ালস টু 14 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। এবার n-4 বড় না n-5 বড়? n-4 বড়। বুঝছো? এটা কিন্তু বিয়োগ আছে, তাহলে n-4 ইন্টু n-5 ফ্যাক্টোরিয়াল, নিচে কত? n-5 ফ্যাক্টোরিয়াল। তাহলে চলো কাটো 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 কাটো, n-5 ঢাচাং 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 ঢাচাং। তাহলে আমাদের কি থাকে বলো তো? এই পাশে থাকে n ইন্টু n-1, 14, আর এটা যদি গুণ করো 14 ইন্টু n-4, 14 ইন্টু n-4। এই সমীকরণটা সমাধান করো, তোমার n এর ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে? তাহলে কত হবে আমাকে বলো তো? n স্কয়ার মাইনাস n ইকুয়ালস টু 14n মাইনাস 4 14 কত আমাকে বলো তো সবাই? 4 14 3 14 42, 4 14 56, তাই না? মাইনাস 56। তাহলে n স্কয়ার মাইনাস 15n মাইনাস প্লাস 56, মিডল টার্ম করো, 7 8 56, তাই না? n স্কয়ার মাইনাস 8n মাইনাস 7n প্লাস 56 ইকুয়ালস টু 0। তাহলে কি হয় আমাকে বলো তো? n মাইনাস 8 ইন্টু n মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে n এর ভ্যালু কত চলে আসে আমাকে বলো তো? 7 আর 8, 7 আর 8। ঠিক আছে, ডান। সবাই বলো, তোমাদের একটা বাড়ির কাজ দেব, তোমাদের একটা বাড়ির কাজ দিব। এইটা হলে, বুঝছো? তাহলে আমাকে বলো তো n-1 p3 বাই n+1 p3, আমাকে সবাই বলো তো একটা লাইনে দাঁড়ানো মানে কি? সিগন্যাল প্রবলেম। কি হইলো? টুং করে একটা শব্দ হইছে। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? কি হইল? হ্যালো 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 হ্যালো, এখন কি তোমরা শুনতে পাচ্ছ? একটু দাঁড়াও।
ফেসবুকে সব ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, ফেসবুকে সব ঠিক আছে? এটা পারবা? এটা পারবা? কত ভাবে 5 জন লোক একটা লাইনে দাঁড়াইতে পারে? তার মানে 5 জন লোককে এই 5টা স্থান, লাইনে দাঁড়ানো মানে কি 5টা স্থান, এই 5টা স্থানে বসানো যায় 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? সবাই বুঝছো? ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, এই পর্যন্তই। কেমন? আমরা নেক্সট ক্লাসে ঠিক এখান থেকে শুরু করব। আমরা নেক্সট ক্লাসটা ঠিক এখান থেকে শুরু করব। ওকে, এইটা হোমওয়ার্ক, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, যেটা আশা করি তোমরা পারবা। এর আগেরটা তো সবাই বুঝছো, তাই না? এর আগেরটা তো সবাই বুঝছো, এটা করাই দিচ্ছি, এর পরেরটা হোমওয়ার্ক। ওকে, সবাই নেক্সট ক্লাসের আগে আজকের ক্লাসটা আরেকবার দেখবা, আরেকবার দেখবা, যাতে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। বুঝছো? 6 নাম্বারটা হোমওয়ার্ক, 6 নাম্বারটা হোমওয়ার্ক। ওকে, 6 নাম্বারটা হোমওয়ার্ক। ওকে, এটা তোমরা পারবা, আমি নিশ্চিত 6 নাম্বারটা সবাই পারবা। আমি 2 লাইন করে দিছিলাম, বাকিটা হোমওয়ার্ক দিছে। তো নেক্সট ক্লাস শুরুর আগে অবশ্যই এই ক্লাসটা আরেকবার দেখবা, কারণ কনসেপ্টটা ইম্পর্টেন্ট, নাহলে প্যাচ লাগবে, নাহলে প্যাচ লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।